ফোর্স বেশি আছে, কিন্তু আমি আপনাদের উভয়ের সম্মানার্থে আমি এখনো বল প্রয়োগ করতেছি না। কি ঘটছে পুলিশ বাহিনীর ভেতর? 2024 সালে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল হয়ে যাওয়ার পর সবচেয়ে নিগৃহীত এবং সবচেয়ে নির্যাতিত বাহিনীর তালিকায় আমরা দেখতে পাই পুলিশকে। ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতা প্রয়োগের কোনো অধিকার নেই, এবং সবচেয়ে বড় কথা, মব ঘটছে পুলিশের সামনে, পুলিশ সেই মব ঠেকানোর মতো কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না, তাকে সেই ভূমিকা রাখতে দেওয়া হয়নি। সবচেয়ে বড় কথা, পুলিশকে যারা হত্যা করেছে, পুলিশ বাহিনীর সদস্যদের যারা হত্যা করেছে, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। পুলিশের ভেতর এই 2024-এর যে ট্রমা, এই ট্রমা শুধু কি পোশাক বদলের মাধ্যমে বিতরণ করা সম্ভব? আমার মনে হয় না। সবচাইতে বড় কথা, পুলিশ বাহিনী এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্ক, মানে বদলি আতঙ্ক এবং একই সঙ্গে রাজনৈতিক চাপের ভেতর দিয়ে যাচ্ছে, এবং সে কারণে বাংলাদেশে ঘটছে ভয়ঙ্কর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। মাত্র এপ্রিল মাসে 22 জন মবের শিকার হয়ে মারা গেছেন এবং পুলিশ কিছুই করতে পারেনি। এসব বিষয় নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং একই সঙ্গে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যিনি কাজ করেছেন, খোঁজ খবর রাখেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরকার খবরাদি এবং বাংলাদেশের রাজনীতি বিষয়ে, তিনি আমিনুল হক পলাশ। আমিনুল হক পলাশের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কি ঘটছে আসলে পুলিশ বাহিনীর ভেতর। চলুন শোনা যাক তার বিশ্লেষণ। ধন্যবাদ আমিনুল হক পলাশ যোগ দেওয়ার জন্য। আমি আসলে আপনার সাথে আলাপ করতে চেয়েছিলাম এই কারণে, কারণ আপনি দেখছি আমি অনেকদিন ধরে খোঁজ খবর রাখছেন বাংলাদেশের পুলিশ, মানে বা পুলিশ প্রশাসন যেটা আছে বলে যাকে বোঝাই, সেটা নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে নানা কিছু ঘটছে। প্রথম কথা হচ্ছে বদলি, এবং 2024-এর আগস্টের যে ভয়াবহ ট্রমা, সেটা পুলিশ কাটিয়ে উঠতে পারেনি এখনো। আমি আপাতত আপনি এই ট্রমাটা নিয়ে বলবেন, তারপরে আপনার উপলব্ধি কি, কারণ আপনি পুলিশদের সঙ্গে কাজ করেছেন অনেক দিন ধরেই, আপনার অভিজ্ঞতা রয়েছে এবং সদ্যই কাজ করেছেন। 2 বছর আগে আপনি পুলিশের সাথে কাজ করেছেন এবং আপনার অনেক কলিগ এখনো মানে সেখানে আছে। আপনার উপলব্ধিটা কি, আসলে কি হচ্ছে বা কি চলছে এই পুলিশ বাহিনীতে? ধন্যবাদ আপা, আমাকে আপনার এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য। আপা, আপনি যেমনটা বললেন যে বাংলাদেশের পুলিশ আসলেই ট্রমায় আক্রান্ত। অবভিয়াসলি পুলিশ ফাংশন করছে, রান করছে, একটা সার্টেন লেভেলে তো কাজ করছেই, কিন্তু এই আমাদের 2024-এর 5ই আগস্ট, অর্থাৎ এই কোটা আন্দোলন এই শুরু থেকে জুলাই আগস্ট পরবর্তী সময়ে পুলিশের উপর আসলে যে ধরনের আপনার নির্মম নৃশংসতা হয়েছে, সেটা স্বভাবতই একটা ট্রমাটিক জার্নির মধ্য দিয়ে পুলিশ আছে, এবং এর পরবর্তীতে যে ঘটনা প্রবাহ, এই ট্রমা থেকে বের করে নিয়ে আসার ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে ডক্টর ইউনূস নেয় নাই, এবং বর্তমানেও কিন্তু সিগনিফিকেন্ট কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এবং একই সাথে যে জিনিসটা হচ্ছে যে ধরেন, আমরা অন্তর্বর্তী সরকারের আমলে দেখেছি যে পুলিশ হত্যাযজ্ঞের শিকার হয়েছে, তাদের বিচারের কোনো ব্যবস্থা করা হয় নাই। অনেক পুলিশ আপনার হচ্ছে এখন পর্যন্ত নিখোঁজ আছে, অনেকে প্রাণ বাঁচাতে আপনার আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়েছে, এবং পুলিশের যারা আপনার হচ্ছে দক্ষ কর্মকর্তা ছিল, তাদেরকে বিভিন্ন মামলায় কিন্তু যারা দেশে ছিলেন তাদেরকে আটক করা হয়েছে। এভাবে পুলিশের মনোবলটা ভেঙে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে এই প্রশাসনটাকে রান করানোর জন্য আমরা দেখেছি যে সাবেক অনেক আগে রিটায়ার্ডে যাওয়া এরকম ব্যক্তিদের নিয়ে এসে পুলিশে পুনর্বাসন করা হয়েছে, অর্থাৎ ইয়েস বস যারা মানবে এরকম মানুষজনকে পুলিশে নিয়ে আসা হয়েছে। আরেকটু যোগ করি আমিনুল হক পলাশ, আপনি হয়তো নিশ্চিত আপনার মনে আছে যে স্বরাষ্ট্র সচিব হিসাবে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল যার কিনা একটা জঙ্গি অতীত আছে, এবং তিনি পাকিস্তান সফরে গিয়ে মানে নির্ধারিত সময়েরও আরো বেশি 4-5 দিন থেকে ছিলেন। সে সময় আমি একটা মনোলোগ করেছিলাম এটা নিয়ে, এবং আমি আমার পাকিস্তানি সাংবাদিক বন্ধুদের কাছ থেকেই অনেক তথ্য মানে তাতে অ্যাড করেছিলাম। আপনিও যোগ করতে পারেন আপনি যদি। এই যে এখানে দেখেন যে ধরেন, আমরা প্রথম যখন দেখলাম যে স্বরাষ্ট্র হচ্ছে উপদেষ্টা একজনকে করা হলো, আমি যদি ক্যাটাগরি বলি, উনি এসে কিন্তু ইনিশিয়ালি সাখাওয়াত সাহেব, উনি এসে কিন্তু ইনিশিয়ালি পুলিশের সাথে পুলিশ লাইনে হচ্ছে মিটিং এ বসলেন, এবং একাধিকভাবে এই পুলিশকে
ইনলাইনে নিয়ে আসার ব্যাপারে একটা কাইন্ড অফ চেষ্টা তার তরফ থেকে কিন্তু আমরা শুরুতে দেখেছিলাম, এবং পুলিশের তরফ থেকে যারা হতাহতের শিকার হয়েছে তাদের বিচার এবং আনুষঙ্গিক বেশ কিছু বিষয়ে তার কাছে দাবি জানানো হয়েছিল। এবং পরবর্তীতে 12ই আগস্ট উনি সিএমএইচে আনসার সদস্যদের সাথে দেখা করতে যান, এবং সেখানে গিয়েই কিন্তু তার এই যে বহুল আলোচিত 7.62 অর্থাৎ পুলিশকে যে কারণে অভিযুক্ত করা হয়েছে যে পুলিশ আন্দোলনকারীদের উপর হচ্ছে একদম নির্মমভাবে হচ্ছে আপনার গুলি চালিয়েছে বা এই ধরনের অভিযোগ আনা হয়েছিল, কিন্তু উনি বিইং দ্য আপনার হচ্ছে হোম মিনিস্টার, তখন অ্যাডভাইজার ছিলেন, উনি বলেছিলেন যে এই 7.62 সেটা হচ্ছে বেসামরিক ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো ব্যবহার করে না। তো এরপরই আমরা দেখলাম যে শুধুমাত্র এই বক্তব্য দেওয়ার কারণে, এবং উনি কিন্তু এটা বলেছিলেন যে উনি এটা তদন্ত করে দেখতে চান, তো এই বক্তব্য দেওয়ার 4 দিনের মাথায় কিন্তু ওনাকে সরিয়ে দেওয়া হয়। তো এরপরে হচ্ছে আপনার এমন একজনকে নিয়ে আসা হয়, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। আপনি নিশ্চয়ই জানেন যে সেনাবাহিনীতে মানে তার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে, যে লাইক এক কথায় বলতে গেলে হি ইজ গুড ফর নাথিং, বাট উনি কিভাবে জেনারেল পর্যন্ত গেল এটা সেনাবাহিনীর যারা তার সাথে কাজ করেছে এটা তাদের জন্য বিশাল একটা হচ্ছে সেনাবাহিনীতে এরকম আশ্চর্যের অনেক বিষয়। অনেক লোক আছে যারা যারা মানে জেনারেল পর্যন্ত গেছে এবং ভেতরে কিছু নেই, এরকম অনেক রাইট, আছে। এবং ওনাকেও যে কারণে আনা হয়েছে যে উনি এমন একজন ব্যক্তি যাকে যাই বলবেন সেটাই করা হবে। সো আমরা এই স্বাগত সাহেবকে উনি সরে যেতে দেখলাম, এবং পরবর্তীতে এই ধরনের কোনো আলাপ আলোচনা আর আমরা সামনে আগাই নাই। এখন যদি আমরা ট্রমার বিষয়টাতে আসি আপা, দেখেন যারা ইউনিফর্ম জব করে তাদেরকে বলা হচ্ছে মানে তাদের কলিগদের তারা হচ্ছে ব্রাদার ইউনিফর্ম বলা হয়ে থাকে, এবং এটার অ্যাটাচমেন্টটা অন্য যে কোনো প্রফেশনের থেকে কিন্তু বেশি হয়ে থাকে। কারণ অ্যাটাচমেন্টটা শুরু হয় কিভাবে, তারা একসাথে ট্রেনিং করে একসাথে কাজ করে, এবং জিনিসটা বলা হয় যে মানে এক স্কুলের ছাত্রের মতো। আমরা যখন স্কুলে পড়ি তখন তো প্রত্যেকটা স্কুলে একটা ইউনিফর্ম থাকে বা ওই মানে হ্যাঁ ওই এক স্কুলের ছাত্রের মতো। স্কুলের থেকেও একটু হচ্ছে অধিক মাত্রা কেন বলি, যে ধরুন তারা যখন ডিউটি করে আপা, মানে আপনার যে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর কাজগুলো তো যে কোনো সময় হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সো আপনার সবচেয়ে ট্রাস্টেড মানুষ তো তারাই ওভার দ্য টাইম হয়ে যায়, যে যারকে সাথে তার লাইফ অন দ্য লাইন রেখে তারা কাজ করে। সো তারা যখন এই ট্রমাটিক জার্নির ভিতর দিয়ে গিয়েছে, যে আপনার তাদের সহকর্মীদের হচ্ছে একটা নির্মম হত্যাযোগের শিকার হয়েছে, কিন্তু তারা সেটার কোনো ধরনের আপনার বিচার বলেন বা বিচার চাওয়ার অধিকারটুকু নাই। এখন আপনি জাস্ট নর্মালি চিন্তা করেন যে এই যে নিহত হত্যাকারীদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, হ্যাঁ ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে। এখন ওই যে পুলিশ সদস্যরা তাদের পরিবারের সদস্যদের সাথে কিন্তু তার কলিগদের অনেকদের যোগাযোগ আছে, রাইট? তো তারা কিন্তু এই ট্রমাটিক জার্নির মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি যাচ্ছে, এটা হচ্ছে একটা জিনিস। তো ওই অংশটার পরে যদি আপনি দেখেন, যে যেটা নিয়ে আমি হচ্ছে গত পরশুদিন একটা ভিডিও বানিয়েছিলাম, যে ওখানেই কিন্তু শেষ না, যে এই পুলিশটাকে আপনার কন্টিনিউয়াসলি এদের অবস্থানটাকে দুর্বল করার জন্য, মানসিকভাবে দুর্বল করার জন্য একের পরে কিন্তু মিথ্যা এলিগেশন আনা হয়েছে। যে একটা বড় মিথ্যা এলিগেশন ছিল এই যে সাভারের আশুলিয়া থানার ঘটনাটা, যেখানে পুলিশকে দায়ী করা হয়েছে যে পুলিশ শুধুমাত্র হত্যাযজ্ঞই চালায় নাই, আপনার হচ্ছে লাশ পুড়িয়ে দিয়েছে। কিন্তু এবং এটা আপনার যে ইউএনএসসিআর যে রিপোর্ট করছে সেখানে ওটা কথা উল্লেখ আছে, কিন্তু এটা কোনো ধরনের প্রমাণ নাই। এবং সেটা তৎকালীন সময় পত্রিকাতে রিপোর্টেও এসেছে যে এই পুলিশের গাড়িতে ভ্যানে আগুন জ্বালিয়েছিল হচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা, কথিত ছাত্র জনতা। কিন্তু সেটাকে দেখেন এই পুলিশের একটা অংশই, অর্থাৎ যাদেরকে এই ইউনূস সরকার বিভিন্ন অবসরপ্রাপ্ত বলেন বা বিভিন্ন ডাম্পিং পোস্টে ছিল এমন মানুষজনকে আপলিফট করে নিয়ে আসছে, তারা তাদের লয়ালিটি প্রুফ করার জন্য ইউনূসের কাছে হ্যাঁ তাদের নিজের বাহিনীকে আরো হচ্ছে ক্রুসিফাই করেছে তারা পুলিশকে এরকম একটা মিথ্যা মামলায়। এবং স্বভাবতই আপনি দেখেন যে মানুষের ব্যাপারে এই 7.62 এই বুলেটের কথা বলার পরে মানুষের ব্যাপারে যে ডাউটটা তৈরি হয়েছিল সেটাকে আরো আপনার হচ্ছে ডাউটটাকে কভার করার জন্য এবং পুলিশের ব্যাপারে মানুষের মনে আরো বেশি ক্ষোভ জাগ্রত করার জন্য এই কাজটা করে। এবং স্বভাবতই আপনি যখন দেখেন যে মানুষের লাশ পুরানো হচ্ছে, এটা স্বভাবতই সাধারণ মানুষজনের মনে হচ্ছে একটা ইম্প্যাক্ট তৈরি করে। সো এইভাবে পুলিশের হচ্ছে ওই মোরালটা তখন ভাঙা হয়েছে। কারণ আপনি যদি এর পরবর্তীতে টাইমটা আমরা দেখি যে পুলিশকে কিন্তু আসলে ফাংশনই করতে দেওয়া হয় নাই আপা। হ্যাঁ, এই যে ধরেন এই মবের একটা রাজত্ব তৈরি হয়েছিল আমরা যেটাকে বলি, হ্যাঁ কিছু কিছু জায়গায় পুলিশ যখন একটু চেষ্টা করেছে, আমরা চিটাগাং এরকম এক্সাম্পল দেখি যে মবের বিরুদ্ধে কোনো পুলিশ যদি একটু ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করেছে তাকে বদলি করে দেওয়া হয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছে। আমরা দেখেছি যে আপনার ঢাকাতে এরকম হচ্ছে অনেক ঘটনা ঘটেছে। ফলে পুলিশ আসলে হচ্ছে কাইন্ড অফ ক্রিপল হয়ে গিয়েছিল। সো এই যে একটা ধাক্কা তখন লেগেছে সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত আপনার হচ্ছে বের হয়েছেন। এবং আপনি যদি জাস্ট ইউনিফর্মের কথাটাও বলেন, যে জিনিসটা আপনি কন্টিনিউয়াসলি ক্যারি করেন, যে ধরনের ইউনিফর্ম তৈরি করা হয়েছিল সেটা আসলে কিন্তু একটা স্ট্যান্ডার্ডের সাথে যায় না। এই যে আপনি যে বললেন যে এই ট্রমা থেকে বের করার জন্য, আমাকে একজন পুলিশ অফিসার বলছিলেন যে ট্রমা থেকে বের করানোর জন্য ইউনিফর্মটা বদলানো হয়েছে, কিন্তু মানে ইউনিফর্ম বদলানোর পরে পুলিশকে আমরা দেখলাম যে পুলিশ আসলে আগের মতো আর কিছু করে না, দাঁড়িয়ে থাকে, অথবা যেখানে যায় সেখানে মবের পক্ষ হয়ে
আক্রান্তকে আরো আক্রমণ করে অথবা আক্রান্তকে মরে যেতে দেয়। ওনারা আসলে হচ্ছে আপনার যে প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে, যে ধরনের প্রেসক্রাইবড আপনার ভাবে তাদের কাজ করতে হয়েছে, এর বাইরে আসলে তাদের যাওয়ার সুযোগ নাই। আমি বলবো না যে সকল পুলিশ খুব উইলিংলি এই কাজটা করেছে, কিন্তু পুলিশের আসলে এছাড়া কোনো উপায় নাই। বরং যারা এটার বাইরে একদমই রিয়াল পুলিশিং করতে চাইছে তাদের প্রত্যেকে সাফারার হইতে হয়েছে। তো এই কারণে হচ্ছে আপনার ওই 1.5 বছরের জার্নিটা একটা ট্রমাটিক জার্নি। স্বভাবতই ধরেন এটা যেরকম যেন তেন একটা নির্বাচনের মাধ্যমে আসলে, যেহেতু একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার দ্বারা হয়েছে বর্তমান সরকারে, স্বভাবতই কিন্তু একটা ইমপ্রেশন স্বভাবতই থাকা বা এক্সপেকটেশন পুলিশের মাঝে ছিল যে হয়তো একটা চেঞ্জ ওভার, কোনো ধরনের চেঞ্জ আসবে। এই চেঞ্জটা জাস্ট ধরেন একটা কথা দিয়ে কিন্তু শেষ হয়ে গিয়েছে। কিভাবে শেষ হয়েছে? যেমন ধরেন হচ্ছে উপদেষ্টার আগের বক্তব্য যেমন বললাম, আমাদের বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু সংসদে দাঁড়িয়ে একটা কথা বলেছেন, যে পুলিশ হত্যার বিচার নিয়ে যখন কথা উঠেছে উনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এটা যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়ে গিয়েছে। তো তাহলে ওইটা কি কোনো যুদ্ধ ছিল? পুলিশ তাহলে যদি যুদ্ধই হয়ে থাকে, তাহলে যেসব জায়গায় পুলিশ প্রাণ বাঁচাতে ধরেন হচ্ছে ফায়ার ওপেন করেছে, তাদেরকে আপনি কেন বিচারের আওতায় আনছেন? সো আপনি যখন সিলেক্টিভ জাস্টিস যাচ্ছেন, এক যাত্রায় দুই ফল। যেখানে পুলিশ রাষ্ট্র বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছে সেখানে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু পুলিশকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে। এবং পুলিশের যারা গার্জিয়ান, কারণ হোম মিনিস্টার তো পুলিশের গার্জিয়ান, উনি যখন সংসদে দাঁড়িয়ে এই ধরনের কথা বলে, তাহলে ওভারঅল এই বাহিনীটিতে আপনার হচ্ছে বার্তাটা কি যায়, যে আমরা আসলে এখনো আগের যে অবস্থা ছিল সেখান থেকে কোনো ধরনের পরিবর্তন আসে নাই, এবং তারা এখনো হচ্ছে ওই ট্রমার ভিতর দিয়েই যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এই ইউনূস আমলের এই 1.5 বছর এবং এখন অব্দি 3 মাস আপনার হচ্ছে সেনাবাহিনীকে আপনার হচ্ছে মাঠে রাখা হয়েছে। প্রথমত সেনাবাহিনী কিন্তু মাঠে যে কারণে রাখা হয়েছিল, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ন্যূনতম কোনো হচ্ছে ভূমিকা তারা রাখতে পারে। আমি আপনাকে আরেকটা জিনিস অ্যাড করে দেই, আপনি যেহেতু সেনাবাহিনীর প্রসঙ্গ তুললেনি, আমরা দেখলাম ডিসিস সম্মেলনে বারবার বলা হচ্ছে যে সেনাবাহিনীকে রাখা হয়েছে, পুলিশ যেহেতু ট্রমাটাইজ, পুলিশ প্রশাসন যেহেতু একটু আলগা হয়ে গেছে, সেহেতু সেনাবাহিনী এখনো পর্যন্ত আছে। এটা নিয়ে আপনি আপনার বিশ্লেষণ দেবেন। আমি আপনাকে আরেকটা তথ্য দেই, আজকেই একটা রিপোর্ট আমরা দেখতে পেলাম যে গত 4 মাসে, এখনো তো 2.5 মাস হয়েছে মাত্র, 2.5 মাসে আসলে 22টি মবের ঘটনা ঘটেছে এবং তার মধ্যে নিহতের ঘটনা আছে। এবং একই সঙ্গে নারী এবং শিশু নির্যাতনের যে ঘটনা, সেটা আসলে দাঁড়িয়েছে 294। এই এপ্রিলে, দুঃখিত আমি শুধুমাত্র এপ্রিলের কথা বলছি, যে 22 জন মব সন্ত্রাসে নিহত হয়েছে। তার মানে তো পুলিশ প্রশাসন কাজ করছে না। রাইট। আবার যে দেখেন যে কথাটা বলা হয়েছে যে পুলিশকে আপনার হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য সেনাবাহিনী আছে, প্রথমত এটা যদি ফাংশন করতো, আসলে এটা থেকে আউটকাম আসতো এবং মানুষজন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হইতো, তাহলে ধরেন তাদের দাবিটাকে টু সাম এক্সটেন্ট হচ্ছে আপনার মান্যতা যেহেতু এটা তো হয়ই নাই। কিন্তু একই সাথে এটা কিন্তু পুলিশকে আরো মানসিকভাবে দুর্বল করেছে, যে দে আর নট ফাংশনিং, তারা পারছে না, তাদের সাপোর্টে হচ্ছে আর্মি থাকতে হচ্ছে। ফলে যে জিনিসটা হয়েছে বাংলাদেশে গত এই ইউনূসের 1.5 বছর এবং পরবর্তী 3 মাস, একটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা তৈরি হয়েছে, দ্বৈত মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, অর্থাৎ কোনটাতে পুলিশ যাবে, কোনটাতে সেনাবাহিনী যাবে, এবং দুইজনের ডুয়েল ডিউটি, আলটিমেটলি কারোরই হচ্ছে ডিউটি হয় নাই। এবং যেহেতু হচ্ছে পুলিশ আসলে সিলেক্টিভলি তাকে কাজ করতে হচ্ছে, নির্দেশিত হয়ে কাজ করতে হচ্ছে, তারা আসলে ফাংশন করতে পারে নাই। তো এটা গেল একটা বিষয়। আর আরেকটা জিনিস দেখেন যে এই এখন সাম্প্রতিক যে বদলিগুলো আপনি দেখছেন, এই তো ট্রমাটিক একটা জার্নি তারা হচ্ছে 1.5 বছর পার করেছে, আরো 3 মাস। এখন দেখেন খুব সিলেক্টিভ হ্যান্ডপিক মানুষজনকে আপনার হচ্ছে একসঙ্গে 17 জন পুলিশ কর্মকর্তাকে বদলি করে দেওয়া, এটা তো আসলে পুরো পুলিশ বাহিনীকে একদম পুরো নাড়িয়ে দেওয়া। ধরুন এরকম বদলি হচ্ছে আগেও যে হয় নাই তা কিন্তু না। ধরুন পুলিশের যে কোনো সরকারি চাকরিতে তো বদলি একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। সমস্যা কিন্তু জিনিসটা হচ্ছে যে এখানে যে ইন্ডিকেশনটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা আমাদের কথা শুনলে, যারা ক্ষমতায় আছে তাদেরকে তুমি কথা শুনলে তুমি হচ্ছে প্রমোশন পাবা, এর বাইরে যারা আছে তাদের প্রমোশন না, চাকরি করার দরকার নাই। সেটাও কিন্তু ইতিমধ্যে 25 বছর যাদেরই হচ্ছে এমন অনেককে আপনার চাকরি থেকে বাধ্যতামূলক রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে। এখন কেন আমি বললাম যে আপনি কথা শুনলেই আপনার ওই প্রমোশন পাচ্ছে, আপনার হচ্ছে ইয়ার যে খুবই আলোচিত একজন ডিসি মাসুদ আলম, তাকে দেখলাম হচ্ছে আপনার চট্টগ্রামে এসপি করা হয়েছে। এখন মাসুদ আলম কোন ব্যক্তিটা? ধরেন উনি, আমরা দেখেছি যে কিছুদিন আগে তারেক রহমান সচিবালয়ে একজন এসে বলল তার ছেলে হারিয়ে গেছে। তারেক রহমান সরাসরি হচ্ছে মাসুদ আলমকে ফোন দিলেন, অল্প সময়ের ভিতরে মাসুদ আলমকে হচ্ছে আপনার তাকে উদ্ধার করলো, এরকম একটা গল্প তৈরি করা হইলো। আমরা মাসুদ আলমকে দেখেছি উনি সোহরাওয়ার্দী উদ্যানে এসে হচ্ছে মাদক উদ্ধার করে, এই ছাত্রকে ধরে ওই ছাত্রকে ধরে। আমরা দেখেছি তাকে 32 নাম্বার গিয়ে স্টুডেন্টদের আপনার হচ্ছে
মোবাইল, মানে স্টুডেন্ট না, যারা সাধারণ নাগরিক ছিল তাদের মোবাইল চেক করছে, অর্থাৎ তার অ্যাক্টিভিটিস গুলো দেখেন, পপুলারিস্ট অ্যাক্টিভিটিস ইন লাইন উইথ দ্য পলিটিক্যাল পার্টি, এবং তাকে হচ্ছে প্রমোশন দিয়ে এখন চট্টগ্রামে, প্রমোশন না একই পদে কিন্তু এটা কাইন্ড অফ বদলিজনিত প্রমোশন বলা যেতে পারে, তাকে চট্টগ্রামে হচ্ছে এসপি করা হয়েছে। অর্থাৎ সিগন্যালটা খুব পরিষ্কার যে তুমি আমার কথা শুনলে বা আমার ইনলাইন থাকলে আপনার হচ্ছে তুমি ভালো পদ পদবি পাবা, অন্যথায় তোমাকে হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে আপনার হচ্ছে বিদায় করা হবে। তো এই যে একটা বার্তা কিন্তু পরিষ্কারভাবে তৈরি করা হয়েছে। আমি একটু হচ্ছে আগের একটা ঘটনা, মানে পূর্ববর্তী একটু ইতিহাসে যাইতে চাই, যে জিনিসটা আসলে হচ্ছে ঘটনাগুলোকে রিলেট করবে। দেখেন, যে কোনো সভ্য দেশে পুলিশ হচ্ছে ফার্স্ট লাইন অফ রেসপন্ডার, যে কোনো ঘটনা ক্ষেত্রে, এটা ল এনফোর্সমেন্ট রিলেটেড হোক, আপনার জরুরি কোনো প্রয়োজন হোক, পুলিশ আসলে হচ্ছে প্রথম রেসপন্ড করে। এবং এই পুলিশ বাহিনীটাকে যদি হচ্ছে আপনি ক্রিপল ডাউন করতে পারেন, এই পুলিশ বাহিনীটাকে যদি আপনি ধ্বংস করতে পারেন বা তার মানসিকভাবে হচ্ছে দুর্বল করতে পারেন, তাহলে আসলে হচ্ছে আপনি একটা আপনার পছন্দ মতো শাসন ব্যবস্থা কায়েম করতে পারবেন। সেটা সুশাসন হবে না, কিন্তু আপনি যে জিনিসটা চান সেটা হচ্ছে বাস্তবায়ন করবে। বাংলাদেশে যদি আমি এক কথায় বলি যে বিগত প্রায় 19 মাস ধরে এই কাজটাই বারবার হচ্ছে, যে পুলিশকে আসলে ইন্টেনশনালি হচ্ছে দুর্বল করা হয়েছে। এবং এই জিনিসটা শুরু কিন্তু হচ্ছে এখন না। আপনার নিশ্চয়ই মনে আছে যে এটা খুব রিলেভেন্ট আজকে আলোচনার জন্য, যে 2013 সালে আপনার শাপলা চত্বরে যে হেফাজতের হচ্ছে আপনার যে আপনার ধ্বংসযোগ্য করেছিল, এবং তার পরবর্তীতে তাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সেখানে হচ্ছে তুলে দেওয়া হয়। এর পরপরই কিন্তু একটা নেগেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে যে সেখানে গণহত্যা হয়েছে। আমাদের অধিকার আদিলুর রহমান, যিনি উপদেষ্টা ছিলেন, তিনি 61 জন হত্যাকাণ্ড হয়েছে, 2500 নিখোঁজ, এরকম প্রচুর গল্প আমরা শুনতে পেয়েছি। আপনার নিজেই বলেছিল যে 3000 ওখানে মারা গেছে, আর এখন এত বছর পরে এসে সব মিলিয়ে 58 জনের তালিকা, মানে হ্যাঁ, কিছুদিন আগে 34 জন বলো, তারপরে 58 জন। অর্থাৎ এই পুলিশকে কিন্তু এই যে তখন তো সেনাবাহিনী মাঠে ছিল না, পুলিশ এবং হচ্ছে বিজিবি নামানো হয়েছিল, র্যাব ছিল। সো আলটিমেটলি তখনই কিন্তু পুলিশকে হচ্ছে এরকম একটা ক্রিমিনালাইজ করার চেষ্টা করা হয়েছে, যে পুলিশ গণহত্যা করে, পুলিশ সাধারণ মানুষের গুলি চালায়, যেটা কোনো হচ্ছে বাস্তব ভিত্তি নাই। আপনি যদি ফাস্ট ফরওয়ার্ড করে 1 বছর পরে আসেন, 2014 সালে নির্বাচনের পরে সারা বাংলাদেশে এই যে বিএনপি জামাতের যে একটা আন্দোলন ডাকছিল, তারা যে একদম ইন্ডিভিজুয়ালের জন্য আপনি নিশ্চয় মনে হচ্ছে নির্মম ভাবে পুলিশদের উপর হচ্ছে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। তখনও কিন্তু সেটা করা হয়েছে। আমরা রাজশাহীতে দেখেছিলাম যে একটা পুলিশ আপনার কনস্টেবল, তাকে রাস্তায় পড়ে রয়েছে আহত হয়ে, তারপর হচ্ছে ইট দিয়ে মাথা থেতলিয়ে হচ্ছে আপনার হত্যা করা হয়েছে। সো এই যে পুলিশের প্রতি ক্ষোভটা, অর্থাৎ যে দেশ বিরোধী বা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির, এটা কিন্তু পুলিশের প্রতি তাদের পুরাতন ক্ষোভ। আপনি যদি এরপরে দেখেন যে 2018 সালে যে নিরাপদ সড়ক চাই আন্দোলন হলো, সেই আন্দোলনে কিন্তু পুলিশ কোনো ফ্যাক্টরি না। একটা বাস, একটা ড্রাইভারের অসাবধানজনিত কারণে 2 জন ছাত্র হত্যা আপনার হচ্ছে দুর্ঘটনার মাধ্যমে হচ্ছে নিহত হয়েছিল, এবং পরবর্তীতে কিন্তু গভর্নমেন্ট সেটাকে যতভাবে এটার অ্যাড্রেস করা দরকার সেভাবেই করেছে, কিন্তু সারা বাংলাদেশে আন্দোলন হয়েছিল এবং গভর্নমেন্ট কিন্তু সেই স্পেসটাও দিয়েছিল। তো আপনার নিশ্চয়ই মনে আছে এই আন্দোলনের মূল জিনিসটাকে ট্যাকেল অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছিল, যে পুলিশের প্রতি ক্ষোভ। এই যে তখন যে ইয়াং স্টুডেন্ট যারা ছিল, স্কুলের বাচ্চারা ছিল, তাদেরকে দিয়ে বারবার পুলিশের এগেনস্টে কি আপনার হচ্ছে বাজে ভাষায় ওই গালাগালি দেওয়া হয়েছিল, পুলিশের গাড়িতে বিভিন্ন ধরনের লেখালেখি ছিল। এই যে 24শে আগস্ট, আমি এই ক্রোনোলজিটা এই কারণেই বললাম যে 24শে আগস্টে পুলিশের প্রতি এগেনস্টে যে গণহত্যাটা চলেছে, এটা কিন্তু ওভার দ্য টাইম পুলিশকে এই আপনার ক্রিমিনালাইজ করার এই চেষ্টাটা কিন্তু আমাদের এই বাংলাদেশে হয়েছে। তার আলটিমেট রূপটা হচ্ছে আমরা 24-এর 5ই আগস্টের আগে পরে এই সময়কালে দেখতে পেয়েছি। তো এই ঘটনার কারণেই পুলিশ সর্বতভাবে, যেহেতু হচ্ছে ইউনূসের সময়ে ইনএক্টিভ ছিল, ইনএক্টিভ থাকার কারণে ইউনূস তার মতো করে যেভাবে দরকার, আপনি দেখেন মানে মবকে তারা হচ্ছে মান্যতা দিয়েছে, এই যে কথিত ছাত্র নেতারা তারা যা বলেছে, প্রেসার গ্রুপ, যদিও আইনমন্ত্রী এখন আবার একই কথা বলছেন, এখনকার আইনমন্ত্রী একই কথা বলছেন। এবং দেখেন আমরা দেখেছি যে এই সিলেটে এক বৈষম্য বিরোধী ছাত্র নেতা পুলিশের ওসির সামনে বসে যেভাবে হচ্ছে থ্রেট দিয়েছে, তো পুলিশকে যে এইভাবে পুলিশিং কার্যক্রমটাকে ধ্বংস করা হয়েছে, এটা খুবই সিগনিফিকেন্ট হয়তো ইউনূস আমলে করেছে। এই যে আশাবাদের জায়গাটা ছিল যে একটা যে কোনো ফর্মের একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসলে, আপনার তো নিঃসন্দেহেই দেশের অনেক মানুষের একটা মিনিমাম এক্সপেকটেশন, মিনিমাম এক্সপেকটেশন ছিল যে হয়তো কিছুটা চেঞ্জ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই ধরনের। তো আপনি যে জিনিসটা, আপনি তো এক্সাম্পল বা আপনি বেশ কিছু উদাহরণ দিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ন্যূনতম কোনো ধরনের উন্নতি হয় নাই, এবং আমরা সেই পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। পূর্বের অবস্থা কিরকম, যে একসময় ঢাকা শহরে আপনার হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের প্রতিনিয়ত হচ্ছে কি বলে রাজত্ব চলতো, এরকম টেন্ডারবাজি চলতো, ওপেন গুলাগুলি হইতো। সেই জিনিসগুলো কিন্তু ইতিমধ্যে আমরা একজন শীর্ষ সন্ত্রাসী টুডনকে হত্যা দেখেছি। আপনি জানেন মোহাম্মদপুরে প্রায়
গোটা 50-এ আপনার কিশোর গ্রুপ গ্যাং দাঁড়ায় গেছে, উত্তরাতে কিশোর গ্যাং দাঁড়াচ্ছে, সকল শিশু সন্ত্রাসীদের মুক্তি পুরো দেওয়া হয়েছে, ঢাকা শহরকে নাকি ভাগ করে দেওয়া হয়েছে, ভাগ এই করে দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের মধ্যে ভাগ করে হ্যাঁ, এবং হয়েছে। এবং হচ্ছে আপনার দেখেন যে এবং মির্জা একটা বড় ফখরুল ইসলাম এলান আলমগীর একজন বিখ্যাত মানে কুখ্যাত সন্ত্রাসীকে নিয়ে দাওয়াত খেয়েছেন হচ্ছে মামুনের মেয়ের বিয়েতে, এবং সেই ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র, এবং বিএনপি কিন্তু অস্বীকার করেনি যে এই ছবি ইয়ের নয়। না, আপনার এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, তারা অস্বীকার করেন এবং তারা পাত্তাও দেয় না, বুঝছেন? মানে এটা তো তাদের ধরেন হচ্ছে এসওপি, তারা এভাবেই আসলে হচ্ছে চালাইতেছে। আপনি ইতিপূর্বে আগের ঘটনা দেখেন না কেন, 2001 থেকে 6 সালে যখন হচ্ছে জঙ্গিবাদের উত্থান হইল বাংলাদেশে, তো প্রথম বাংলা ভাই যখন হচ্ছে আপনার রাজশাহী এলাকায় কাজ শুরু করছে, সে কি বলছিল যে সে সেখানে চরমপন্থীদের ব্যাপারে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলছে। তো চরমপন্থীদের প্রতিরোধ করার কাজটা কার? পুলিশের কাজ। সো পুলিশের কাজ অন্যদেরকে দিয়ে করানো, এটা বিএনপির ডিএনএ তে এবং আছে। সেই সময়কার কোহিনুর মিয়ারা তো আবার ফেরত আসছেন। হ্যাঁ, তো ওই এবং কোহিনুর মিয়া কেন বিখ্যাত ছিলেন? তারা তো হচ্ছে ল এনফোর্সমেন্টের কাজ করার জন্য বিখ্যাত ছিলেন না, তারা হচ্ছে কে কতটুকু দমন পীড়ন করতে পারে আপনার বিরোধী দলীয় রাজনীতিক দলের উপর, সেটার উপর হচ্ছে আসলে ডিফাইন করা হয়। সেম জিনিস কিন্তু একই, যে পুলিশের কাজটা আসলে পুলিশিং করা না, পুলিশের কাজটা হচ্ছে বিরোধী দলকে কত নির্মম ভাবে দমন পীড়ন করা যায়। এবং স্বভাবতই পুলিশের একটা অংশ, যে জিনিসটা বলি যে বাংলা মানে আমরা বলি মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু মানুষই এমন একমাত্র জীব যে তার নিজের স্বজাতিকে হচ্ছে শুধুমাত্র ক্ষুদ্র ব্যক্তিগত লাভের কারণে হত্যা করে। বলে কাকের মাংস খায় না, কিন্তু পুলিশ কিন্তু করে, সকল পেশাতেই করে। সো এই পুলিশের একটা অংশ কিন্তু তাদের ব্যক্তিগত পদ পদবি প্রমোশন আনুষঙ্গিক সুযোগ সুবিধার জন্য ইনলাইন হয়ে ইউনুসের সাথে কাজ করেছে এবং এখনো কাজ করছে। আপনি দেখেন 2024-এর 5 আগস্টে এই সরকারের পদ পরিবর্তনের পরে 20 আগস্ট এমন ব্যক্তি আছে যারা 20 আগস্ট আপনার এসপি হয়েছে, 1 মাসের ভিতরে এডিশনাল ডিআইজি হয়েছে, এখন তার ডিআইজি হয়ে যাচ্ছে। সো এই ওভারঅল স্ট্রাকচারটা যখন ভেঙে পড়ে, তখন আসলে হচ্ছে যারা সাধারণ আপনার পুলিশ, যারা আসলে কোনো দলমতের না, যারা এটাকে হচ্ছে একটা পবিত্র দায়িত্ব বা তার চাকরি হিসেবে কাজ করে, তাদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়। সো এখনো কিন্তু আমরা সেই একই নজির দেখতে পাচ্ছি। বাংলাদেশের জন্য পুলিশের অনেক অবদান আছে, এবং আপনি দেখেন যে কোনো ক্রাইসিসে কিন্তু পুলিশ ফার্স্ট রেসপন্ডার হয়। আমাদের যে হোলি আর্টিজান ঘটনা, সেখানেও কিন্তু হচ্ছে 1971 সালে আমরা 71 সালে দেখেন প্রথম রেসপন্সটা করেছে হচ্ছে আমাদের পুলিশ। আপনি দেখেন ওই যে হোলি আর্টিজান ঘটনায় 2 জন পুলিশ নিহত হয়েছে। অর্থাৎ যেহেতু তারা ফার্স্ট রেসপন্ডার, যে কোনো হচ্ছে ক্রাইসিসে আলটিমেটলি তাদেরকে হচ্ছে আগায় আসতে হয়। আমি বলবো না সকল পুলিশ ভালো, সকল পুলিশ কেন, কোনো প্রত্যেক প্রফেশনই হচ্ছে আপনার ভালো এবং খারাপ আছে, কিন্তু লিমিটেড ক্যাপাসিটি নিয়ে এই আপনার হচ্ছে যদি আমরা 2008 থেকে 2024 সালে এই টাইমটা চিন্তা করি, লিমিটেড ক্যাপাসিটি নিয়ে কিন্তু পুলিশ তার সর্বোচ্চ দিয়া পুলিশিং করার চেষ্টা করেছে। পুলিশের চাওয়া পাওয়া ডিমান্ড অনেক অভাব অভিযোগ ছিল, কিন্তু তারপরে এই কাজটা তারা কিন্তু হচ্ছে করেছে। এবং দেখেন ঢাকা শহরে হচ্ছে প্রায় 2.5 কোটি লোক, বিশ্বের অনেক দেশে 2.5 কোটি লোকই নাই, সেখানে কিন্তু ঢাকা শহরকে অনেকাংশেই কিন্তু অপরাধ মুক্ত করতে পেরেছিল। এবং ঢাকাতে আপনি নিঃসন্দেহে, আপনি নিশ্চয় মনে আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমরা ঢাকাতে সেই সময় ছিলাম, মানুষজন রাত বিরাতে খুবই নিরাপদ ভাবে আপনার হচ্ছে বাইরে যেতে পারতো। আমরা প্রোগ্রাম করতে গিয়েছি, এই জিনিসটা নিয়ে আলাদা ওই চিন্তাই করতে হয় নাই যে আমাদের কি হবে। সো এই স্ট্রাকচারটা পুরো ভেঙে গেছে। আপনি যে জিনিসটা বললেন যে নারী নির্যাতনের সংখ্যা বেড়েছে, ধর্ষণের সংখ্যা বেড়েছে, এর পুরো সামষ্টিক কারণটাই কিন্তু হচ্ছে একমাত্র যে প্রপার পুলিশিংটা নাই। আমিনুল হক পলাশ, আমি আপনাকে আরেকটা জিনিস ধরিয়ে দিতে চাই, সেটা হচ্ছে অতি সম্প্রতি বাহিনীগুলোর ভেতরে জঙ্গিদের অংশগ্রহণ বা বাহিনীগুলোর সদস্যদের জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়া। এটা 2024-এর আগেও আমরা কিন্তু নানাভাবে শুনতাম, এবং তাদেরকে সেগ্রেগেট করা হতো, খুব দ্রুত সেগ্রেগেট করা হতো। এবং আমি বেশ কিছু উদাহরণ জানি, আপনিও নিশ্চয়ই জানেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে আসলে শাস্তির আওতায় আনা হয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছিল এরকম, এবং কতগুলো আদালতে মামলাও চলেছে যতখানি আমি জানি। এখন এসে দেখা যাচ্ছে যে একটা বিরাট বড় সংখ্যক প্রত্যেকটা বাহিনীতে, বিমান বাহিনীর কথা তো আমরা জানি, সেনাবাহিনীর কথা আমরা জানি, এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের ভেতরেও একটা বড় সংখ্যক মানে এরকম জড়িত থাকার অভিযোগ আছে। আপনি এই বিষয়টাকে একটু আলোকপাত যদি করেন। এটার যে মূল বিষয় হচ্ছে আপা, যে ধরেন জঙ্গিবাদ দমন একটা হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচ, মানে এটার কিন্তু কোনো ইজি সলিউশন না, এবং এটা আপনার সবসময় হচ্ছে আপনাকে ভাইব্রেন্ট ওয়েতে এই কাজটা করে যেতে হবে। এবং এটার যদি ডিসরাপশন হয় ফর দ্য টাইম বিং, তখন এটা আবার ফিরে আসবে। কারণ জঙ্গিবাদ বা আমরা হচ্ছে টেরোরিজম, এটা হচ্ছে গ্লোবাল ফেনোমেনা। না, দেখেন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এত স্ট্রং একটা রাষ্ট্র কিন্তু আপনার টুইন টাওয়ার অ্যাটাকের সম্মুখীন হয়েছে।
তারা সেটা কমবেটও পরবর্তীতে করেছে। তো আমাদের দেশেও কিন্তু হচ্ছে এই 2001 থেকে 2006 সালে যে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, তার মূল কারণ কিন্তু হচ্ছে যে পুলিশকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে তার কাজ করতে দেওয়া হয় নাই, গভর্নমেন্ট ডিনায়াল মুডে ছিল, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, এই ধরনের কথা বলেছিল। সো এই প্রবলেমটাকে যদি হচ্ছে আপনি প্রবলেম হিসেবে অ্যাড্রেস না করে ডিনাই করতে চান, সেটা হচ্ছে বাড়ে, এবং যার ফলে আমরা দেখেছি তখন সারা বাংলাদেশের 63 জেলায় সাথে বোমা হামলা হয়েছে, আদালতে বোমা হামলা হয়েছে, বা ব্রিটিশ হাই কমিশনের উপরে বোমা হামলা হয়েছে, সেগুলো তো হচ্ছে বাস্তব। তো এর পরবর্তীতে দেখেন, এর পরবর্তীতেও কিন্তু বাংলাদেশে যদি আমরা 2008 থেকে এই 24 এই পিরিয়ডটার কথা চিন্তা করি, তখনও কিন্তু চেষ্টা হয়েছে হচ্ছে জঙ্গিবাদের উত্থানের। খুবই সিগনিফিকেন্টলি কোন সময়টাতে, যখন হচ্ছে 13 সালের গণজাগরণ মঞ্চ পরবর্তী সময় যখন হেফাজতের উত্থান হইলো, সেই হেফাজতকে হচ্ছে আশ্রয় করে বাংলাদেশে একটা হচ্ছে জঙ্গিবাদের উত্থানের চেষ্টা হয়েছে, এবং বেশ কিছু ব্লগার কিলিং হয়েছে, যার সাথে সরাসরি সামরিক মানে বাহিনী, সেনাবাহিনী, সামরিক কর্মকর্তাদের জড়িত থাকার কিন্তু প্রমাণ হয়েছে, তারা হচ্ছে আইনে দোষী সাব্যস্ত হয়ে বিচার হয়েছে। আর এর পরবর্তীতে একটা হোলি আর্টিজান ঘটনা হয়েছে, যেটাও 2016 সালে, কিন্তু 16 থেকে 24 এই সময়ের ভিতরে কিন্তু এই জঙ্গিবাদটাকে মোটামুটি হচ্ছে আপনার নির্মূল করা হয়েছিল। নির্মূলের কাজটাকে তার একটা, এই ক্ষেত্রেও কিন্তু পুলিশের একটা বড় রোল ছিল, যে পুলিশের যে সিটিটিসি একটা নতুন ডিভিশন করা হয়েছে, সেখানে এক্সপার্টাইজ জেনারেট করা হয়েছে, এবং কন্টিনিউয়াসলি এটা নিয়ে হচ্ছে কাজ করা হচ্ছে। কারণ এই যে এক্সট্রিমিজম, এটা সমাজে সবসময় থাকে, এবং তারা, এই যে গ্রুপগুলো আছে, তারা বিভিন্ন নামে বিভিন্ন ভাবে ফিরে আসার চেষ্টা করে। সো আপনাকে কন্টিনিউয়াসলি এদেরকে মনিটর করতে হবে। আপনার হচ্ছে কাউকে আপনি অ্যারেস্ট করতে পারলে সেটাকে হচ্ছে তাকে ইনভেস্টিগেশন বা ইন্টারোগেশন করে সেখান থেকে তথ্য বের করে বাকিগুলোকে নিউট্রালাইজ করতে হবে, বাকি সেলগুলোকে। এভাবেই কিন্তু সিটিটিসি কাজ করে আসছিল বলে 24 সালের আগেই আমরা মোটামুটি হচ্ছে জঙ্গিবাদকে অনেকাংশে নির্মূল করতে পারলাম। আপনি দেখেন এই 2024-এ 5 আগস্টের পট পরিবর্তনের পরে প্রথমত একদম সিলেক্টিভ চিহ্নিত জঙ্গিদের হচ্ছে আপনার ছেড়ে দেওয়া হয়েছে। জসিমউদ্দিন রহমানই শুধু ছেড়ে দেওয়া হয় নাই, সে আর্মির গাড়ির পাশে দাঁড়িয়ে হচ্ছে বক্তব্য দিয়েছে, এবং এই কিছুদিন আগে গত সপ্তাহে সে একটা প্রোগ্রামে সেনাবাহিনী সেনামালঞ্চে হচ্ছে আপনার উপস্থিত ছিল কোন একটা পুরস্কার বিতরণীতে। আমরা এই যাদের ব্যবহারে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ ছিল বা উগ্রবাদ বিস্তারে, কারণ জঙ্গিবাদ তো শুধুমাত্র আপনার হচ্ছে যারা আত্মঘাতী হয়ে আক্রমণ করে তারা না, আপনি কারা কাদের বক্তব্যের মাধ্যমে এই জিনিসটা বিস্তার ঘটায় তারা হচ্ছে। তো মুফতি এজাহার, তাকে দেখছি আমরা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে, তারেক রহমানের সাথে দেখা করতে। সো এই যে তারা সমাজে হচ্ছে নর্মালাইজ করা হয়েছে একদিকে, অন্যদিকে এই সিটিটিসি যারা আপনার এই জঙ্গিবাদ দমনে যে পুলিশ অফিসাররা কাজ করতো, একদম খুবই টার্গেট করে সেই অফিসারদের বিভিন্ন ধরনের মামলায় হচ্ছে আপনার এই যে আইসিটিতে বলেন বা বিভিন্ন মামলায় কিন্তু হচ্ছে তাদেরকে করা হয়েছে, এবং তাদেরকে তাদের পদ থেকে তো সরাই দেওয়া হয়েছে। যারা এখন পর্যন্ত মামলার বাইরে আছে তারা খুব ডাম্পিং অবস্থায় আছে, এবং তাদের জন্য এটা একটা পাপ হয়ে দাঁড়াইছে। তার কারণ হচ্ছে যে বিভিন্ন সময় জঙ্গিবাদ বিরোধী যে অভিযানগুলো হয়েছে, সেই অভিযানগুলোকে মেড আপ অভিযান হিসাবে আপনার গুম কমিশনে অভিযোগ করা হয়েছে, আইসিটিতে অভিযোগ করা হয়েছে। অর্থাৎ যারা এক্সপার্টাইজ ছিল সেই এক্সপার্টাইজটাকে ডিসমেন্টেলি করা হয় নাই, বরং তাদের এগেইনস্টে হচ্ছে আপনার ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ আমিনুল হক পলাশ এই বাংলাদেশ জঙ্গিবাদ দমনে মানে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছিল, আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল যে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদ দমনে একটা বড় ধরনের সফলতা অর্জন করেছিল। আমি এখনকার সময়ে আবার একটু ফেরত আসি এই কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যদি ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হতো কোনোভাবে, আসলে বাংলাদেশকে জঙ্গিদের হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছিল। এবং এই যে আদিলুর রহমান শুভ্রের কথা বললেন, ওনার একটা বক্তব্যও আছে, আমরা জানি যে উনি বলেছিলেন যে বাংলাদেশটা আসলে ইয়েদের মানে তালেবানদের মানে বাংলাদেশি ভার্সন আছে, এবং তারা আসলে তারাই আসলে ক্ষমতার দাবিদার, এরকম একটা মানে কথা চালু আছে। তো এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানে সেনাবাহিনীকে বলছে জুন মাসে সরে যাবে, এরকম নানা সমালোচনা হওয়ার পরে সেনাবাহিনী জুন মাসে সরে যাবে। যদিও আমার সেটা মনে হয় না যে জুন মাসে সরে যাবে, কারণ মানে জুন মাস পর্যন্ত আরো অনেক কিছু ঘটারও সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনি কি দেখতে পান? আপনার দেখেন, সেনাবাহিনী ধরেন হচ্ছে যে কথাটা আছে যে জুন মাসে চলে যাবে, কিন্তু এই এতদিন পর্যন্ত অর্থাৎ হচ্ছে আগস্ট থেকে এই অবধি থাকার কারণে তাদের যে ক্ষতিটা হয়েছে সেই জিনিসটা কিন্তু তারা কেউ অ্যাড্রেস করছে না। এই যে দেখেন সেনাবাহিনীতে বিভিন্ন সময়ে আপনি যেটা আগের প্রশ্নে বলছিলেন যে উগ্রবাদের সাথে জড়িত থাকার ব্যক্তিদের অভিযোগ রয়েছে, আমরা মেজর জিয়ার কথা জানি, আরো অনেকের নাম সামনে এসেছে, তাদের কিন্তু আইসোলেট করা হয়েছে, তাদের ব্যাপারে হচ্ছে হাসিনুরের কথা তো সবসময় বলাই হয়েছে এবং মানে পত্রপত্রিকায় এসেছে রিপোর্ট, কিন্তু উনি তো এখন মানে সারা বাংলাদেশ চলে খাচ্ছে। আপনার হচ্ছে মেজর জিও তো হচ্ছে এখন তার সকল তার বিরুদ্ধে যে হচ্ছে মামলা ছিল সেগুলো তুলে নেওয়ার বা তার বিচার এগেনস্টে সে কিন্তু অলরেডি আপনার হচ্ছে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সে তো চ্যানেল 24 প্রকাশে বক্তব্য দিচ্ছে। সো এরকম নোটোরিয়াস ব্যক্তিরা যখন হচ্ছে আপনার সামনে চলে আসে,
এটা একটা বড় ইন্ডিকেশন। তারা কিন্তু এখন হচ্ছে নিয়মিত সামরিক মানে সাবেক সেনা কর্মকর্তাদের বিভিন্ন গ্রুপে তাদের খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, আর জিনিসটা বললেন যে এই সেনাবাহিনী বিমান বাহিনী থেকে শুরু করে বাকিদের মাঝে যে এই উগ্রপন্থার যে বিস্তার হয়েছে, দেখেন আপা, এরা কিন্তু যারা সামরিক বাহিনীর সদস্য যারা আছে, সশস্ত্র বাহিনীর সদস্য যারা আছে, দে আর ডিজাইন টু বি ইন ক্যান্টনমেন্ট, মানে তাদেরকে ট্রেন আপ থেকে শুরু করে বাকি তাদের জীবনটা ওই কারণে, এবং এই কারণে কিন্তু তাদেরকে খুব ওভার দ্য টাইম টু টাইম হচ্ছে আপনার এই অপশন দেওয়া হয় যে তুমি আর চাকরি করতে চাও কি করতে চাও না, 12 বছর পরেই তারা রিটায়ারমেন্টে যেতে পারে ফুল বেনিফিট নিয়ে, এবং দেন ওভার দ্য টাইম যে করতে চায় সেটা। কিন্তু তাদেরকে যখন হচ্ছে আপনার আপনার বেসামরিক পরিমণ্ডলে আপনি নিয়ে আসবেন, তাদেরকে যখন হচ্ছে এই যে কানেকশন, যোগাযোগ তৈরি করা, সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন, যে কাউকে ইজিলি অ্যাভেলেবল করা, তাদেরকে রিচেবল করা, এই কারণেই কিন্তু এই যে সাম্প্রতিক সময়ের যে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী মিলে প্রায় 50-এর অধিক আপনার কর্মকর্তা এবং হচ্ছে সদস্যকে হচ্ছে গ্রেফতার করার ব্যাপারে হচ্ছে কথা আছে, যেটার ব্যাপারে কিন্তু তারা কোনো ধরনের বক্তব্য দেয় না, বাট এটা ঘটেছে। এখন এই যে তারা ধরেন হচ্ছে যদি জুন ফিরেও যায়, প্রথমত তাদের যে রেপুটেশন তারা হচ্ছে ধ্বংস করে গিয়েছে, সাধারণ মানুষের সেনাবাহিনীর প্রতি যে ন্যূনতম সম্মান বোধ ছিল সেটা নষ্ট হয়ে গেছে। ইটস নট ফর, এটা কোনো পলিটিক্যাল আপনার কি বলে বক্তব্য না। সাধারণ মানুষজন এক্সপেক্ট করতো যে সেনাবাহিনী তাদেরকে মানে বেয়ার মিনিমাম সেফটি সিকিউরিটি দিতে পারবে, তার কিছুই তারা দিতে পারে নাই। সো তারা যতই বলুক না কেন তারা সফল হয়েছে। সাধারণ মানুষজন আপনি এই সফলের বক্তব্যের নিচে আপনি দেখেন যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নিউজের নিচে কমেন্টগুলো দেখলে বোঝা যায় সেনাবাহিনীর প্রতি মানুষজনের আসলে হচ্ছে ক্ষোভ বা বিরক্তি কি পর্যায়ে পৌঁছেছে। সো তারা ফিরে গেলেই কি যে সমাধান হবে তা না, এই যে তাদের সামরিক কর্মকর্তার গ্রুপের নামে তারা কন্টিনিউয়াসলি উগ্রবাদের বিস্তার ঘটাচ্ছে, এটার সমাধান কি, এটার ব্যাপারে তাদের চিন্তা ভাবনা কি, এরকম কিন্তু হচ্ছে আমরা জানি না। তারপরে আপনি যে জিনিসটা বললেন যে ওই যে কোনো কিছু ঘটতে পারে, এই ঘটার ব্যাপারটা কিন্তু খুবই রিলেভেন্ট এই কারণে বা সিগনিফিকেন্ট এই কারণে যে এখন যে জঙ্গিবাদ আমরা জানি সাম্প্রতিক সময় যাদেরকে ধরা হয়েছে তারা সবাই হচ্ছে টিটিপি, তেহরিকি তালেবান, আপনার হচ্ছে পাকিস্তানের, ওদের সাথে হচ্ছে তালেবান একটা পাকিস্তানি ব্রাঞ্চ, তাদের সাথে জড়িত। এবং এই ইনফরমেশনটা কিন্তু এসেছে হচ্ছে পাকিস্তান থেকে, অর্থাৎ এই টিটিপির অংশ হিসাবে বা এই 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে প্রায় 25 থেকে 30 জন সদস্য হচ্ছে আপনার পাকিস্তানে যুদ্ধ করতে যায় তালেবানের পক্ষে পাকিস্তান সেনাবাহিনীর এগেনস্টে। সো সেখানে আপনার হচ্ছে 4 জন মারা যায়, আপনার বিমান বাহিনী একজন সদস্য আটক হয় এবং তার কাছ থেকে তথ্যের মাধ্যমে এগুলো পাওয়া যায়। সো এখন পর্যন্ত আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে হচ্ছে আপনার ধরা হচ্ছে। আপনি কখনোই এক্সট্রিমিজমকে সিলেক্টিভ ভাবে হচ্ছে নিউট্রালাইজ করার কোনো সুযোগ নাই। এটা তো জাস্ট একটা, এর বাইরে আপনি দেখেন না এই যে মেজর জিয়া, যাদেরকে আনসারুল্লাহ বাংলা টিমের যারা হচ্ছে আপনার মূল এতে জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে অ্যাক্টিভ। আপনার যে জেএমবি আমরা দেখেছি আপনার কেরানীগঞ্জে হচ্ছে বোমা হামলা হইতে, সেটা জেএমবির একটা ব্রাঞ্চ, জেএমবি এখন অ্যাক্টিভ, আনসার আল ইসলাম অ্যাক্টিভ। হ্যাঁ, অর্থাৎ বাকি হারকাতুল জিহাদ অ্যাক্টিভ। তারপর হচ্ছে আপনার হিজবুত তাহরির, তারা তো প্রকাশ্যে ঢাকা শহরে হচ্ছে মিটিং মিছিল করছে। আরেকটা যে যার সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের নাম, ছেলের নাম আসলে আনসারান হিন্দাল জামাতুল হিন্দাল জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া, সেটা একদমই আপনার হচ্ছে জঙ্গি সংগঠনের লেটেস্ট ব্রাঞ্চ ছিল, সেটা আমরা নিউট্রালাইজ করেছিলাম 2023 সালে। এবং তাদের সাথে একটা মানে সেটা একটা ক্রস বর্ডার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল, তাদের সাথে বাংলাদেশের যে কুকি চীনের যে সেপারেটিস্ট মুভমেন্ট ছিল তাদের সাথে যোগাযোগ ছিল এবং তাদের মাধ্যমে ট্রেন আপ করেছিল, সেটার জন্য কিন্তু জামাত ইসলামের ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল। সো আপনি দেখেন বাকি কারো ব্যাপারে কিন্তু কোনো কথাবার্তা নাই, বাট তারা যে হচ্ছে খুবই ক্রিয়াশীল তার প্রমাণ হচ্ছে তো কেরানীগঞ্জে হামলা এবং বিভিন্ন জায়গায় হচ্ছে জঙ্গিবাদ কার্যক্রম আমরা দেখেছি আপনার। এর পাশাপাশি হচ্ছে লস্করে তাইয়েবা, অর্থাৎ পাকিস্তানের যে ব্রাঞ্চ লস্করে তাইয়েবা কিন্তু হচ্ছে বাংলাদেশে অ্যাক্টিভ। লস্করে আমাদের হচ্ছে প্রতিনিধিদের বাংলাদেশে আমরা ভ্রমণ করতে দেখেছি, যারা খুবই সিলেক্টিভলি আমাদের বর্ডার এলাকা ভ্রমণ করে গিয়েছে। এবং লস্করে তাইয়েবার যে সামরিক শাখার প্রধান সে কিন্তু একটা বক্তব্য দিয়েছে যে আমাদের মুজাহিদ ভাইয়েরা পূর্ব পাকিস্তানে প্রস্তুত হচ্ছে যে পরবর্তীতে ভারতকে 2 সাইড দিয়ে অ্যাটাক করা হবে। সো এগুলো পরিষ্কার ইন্ডিকেশন যে বাংলাদেশে এই জঙ্গিবাদের যে বিস্তার সেটা আসছে। এই 2001 থেকে 6 সালে বিএনপি জামাত যেমন শুরুতে ডিনার মোডে ছিল, এখনো কিন্তু তারা সেই মোডে আছে, মানে তারা এটা নিয়ে কোনো পাত্তাই দিচ্ছে না। আমি একদম শেষ করে দেব, কারণ হচ্ছে দুটো প্রশ্ন করবো। মানে একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ এত চেষ্টা করার পরেও যখন অলমোস্ট জঙ্গিবাদের কাছেই তাদের পরাজয় হয়েছে এবং জঙ্গিবাদের কারণেই তারা মানে জঙ্গিবাদের হাতেই আসলে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, এখন মানে কোনো ধরনের চেষ্টা না করে বিএনপির মতো একটি দুর্বল সরকার এই জঙ্গিবাদকে তোষণ করে মানে কিভাবে টিকে থাকবে বলেন তো? এটা একটা প্রশ্ন, মানে তারপরের প্রশ্নটা দিয়ে শেষ করব। না, তোষণ করে টিকে থাকার যে জিনিসটা তাদের পূর্ববর্তী অ্যালাইনমেন্ট, মানে এই যে তারা তো জিনিসটাকে দেখে হচ্ছে যে একটা ইসলামিক ভার্সন হিসাবে, হ্যাঁ, মডিফাইড ইসলামিক ভার্সন হিসাবে। সো বিএনপি বলেন বা জামাতে বলেন,
এই অংশগুলোর সাথে তো তাদের ঐতিহাসিক সম্পর্ক। সো তারা দেশ যেদিকেই যাক না কেন, দেশের প্রতিষ্ঠানগুলো যেভাবেই ধ্বংস হোক না কেন, বা বাংলাদেশকে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডারের কাছে যেভাবেই আপনার রিপ্রেজেন্টেড হোক না কেন, তারা যেটা ধারণা করে যে এই জঙ্গি যারা আছে তাদের দ্বারা হচ্ছে আক্রান্ত তারা হবে না। এবং এটা কিন্তু টু সাম এক্সটেন্ট ট্রু। আপনি কোনো বিএনপি নেতা, জামাত নেতাকে দেখবেন না যে জঙ্গিরা কখনো তাদেরকে অ্যাটাক করে। সো তারা এই কারণে আপনার হচ্ছে বদার করে না, বিষয়টা আমি এটা বলবো না, বাট তারা আসলে পাত্তাই দেয় না, তাদের বদার করার দরকার হয় না। কারণটা হচ্ছে যে তাদের সাথে একটা হচ্ছে আন্ডারলাইন আন্ডারস্ট্যান্ডিং আছে। এভাবেই তারা 2001 থেকে 6 সালে বিস্তার ঘটেছিল এবং তাই হচ্ছে। বরং এটাকে প্রতিরোধ করতে গেলে যদি তাদের দিকে হচ্ছে আপনার মানে বাধার সম্মুখীন হয়, এটা করার থেকে তাদেরকে প্যারালাল চলতে দেওয়াই তাদের জন্য হচ্ছে সেফার অপশন। এবং বিএনপি আগেও সেটা করেছে, এখনো তাই হচ্ছে। এই কারণে তারা আসলে হচ্ছে এটাকে আপনার কোনোভাবেই কমবেট করার কোনো চেষ্টা করছে না, এবং যারা করতে পারতো বরং তাদের কি তাদের এক সময় কি আপনার মনে হয় না যে এত শক্তিশালী হয়ে যাবে যে ক্ষমতা পুরোপুরি মানে নেওয়ার চেষ্টা করবে এই জঙ্গিরা? এবং তারা তো করেছিল, তারা তো প্রায় চলে গিয়েছে। এই কাজটা তো হচ্ছে মানে পৃথিবীর ইতিহাসে তো প্রচুর সময় হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে জঙ্গিবাদ বা এক্সট্রিমিজমকে বিশ্বাস করার কোনো কারণ নাই। যাদের হাত ধরে তাদের সৃষ্টি, আলটিমেটলি তাদের কি তারা হচ্ছে বলতে আপনার তালেবানের আপনার হচ্ছে উত্থান কিভাবে, সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আফগানিস্তানে সরাসরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপই একসময় তালেবানদের হচ্ছে বিস্তার ঘটেছিল। সেই তালেবানকে আপনার আক্রান্ত হয়েছে হচ্ছে টুইন টাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্র আক্রান্ত হয়েছে, যেটা বলা যেতে পারে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পার্ল হারবারের পরে একমাত্র অ্যাটাক, যেটা হচ্ছে আমেরিকার ইনল্যান্ড অ্যাটাক হয়েছে। তো তারা 2001 সাল পরবর্তী সময় হচ্ছে আফগানিস্তান দখল করলো, তালেবানদের হটাই দিল। আপনি খেয়াল করে দেখেন 20 বছর পরে সেই তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে তাদেরকে আবার চলে যাইতে হয়েছে। সো জঙ্গিবাদ আসলে এমন একটা বিষয়, তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত তারা বিভিন্ন ফর্মে, বিভিন্ন মডিফাইড ভার্সনে যখন যাকে দরকার তাকে আশ্রয় করে আসলে হচ্ছে চূড়ান্ত বিচারে মানে চূড়ান্ত সফলতা অর্জনের দিকে যাবে। সো এই সরকারের এই ইন্টেনশন নাই, চেষ্টা নাই, বরং এই যে সময়টা ইন্টিরিম যে সময়টা অর্থাৎ চূড়ান্ত ভার্সনে যাওয়ার আগ পর্যন্ত, ততদিন পর্যন্ত তারা ক্ষমতার চেয়ারটাকে তারা হচ্ছে আলটিমেটলি এনজয় করতে চাচ্ছে। এবং যখন পতন হবে সেটা অন্য কোনো লিবারেল দলের কাছে, আওয়ামী লীগের কাছে বা তার হওয়ার থেকে আমি মনে করি যে তারা ভাববে যে জঙ্গিদের হাতে যাওয়াটা তাদের জন্য সেফার অপশন, কারণ সেটা তাদের জন্য ফার্দার সেফটি এক্সিট এনশিওর করবে। আমি সর্বশেষ প্রশ্ন করি, জাতিসংঘ 2024-এ এই জঙ্গিবাদের উত্থানকে সমর্থন দিয়েছিল এবং তাদের সাথে তাদেরকে দমনে জাতিসংঘ বার করেছিল সেনাবাহিনীকে। জাতিসংঘের যেহেতু ফান্ড ক্রাইসিস হয়েছে, জাতিসংঘের পুলিশ এবং সেনাবাহিনীর অংশগ্রহণ এবছর এবং গত বছর প্রায় ধরুন মানে অর্ধেকেরও কমে নেমে এসেছে, এবং এবছর পুলিশ বাহিনী থেকে যায়নি। এরপরে যদি এই জঙ্গিবাদের অভিযোগটা আরো বেশি প্রচার পায়, তাহলে তো আসলে একটা বড় ধরনের মানে কেলেঙ্কারি হবে। জাতিসংঘ আসলে হয়তো বাদ দিতে পারে এদেরকে। আপা অভিযোগটা প্রচার পাওয়া না তো, এটা তো অভিযোগ না, এটা বাস্তব। মানে আপনি যখন হচ্ছে বিভিন্ন বাহিনীর সদস্যরা গ্রেফতার হচ্ছে, এটা তো হচ্ছে রিয়েলিটি। আমাদের দরকার মানে বাকি আছে হচ্ছে একটা মেসিভ অ্যাটাক হতো। জঙ্গিরা তো সময় নেই। 2001 সালে যখন হচ্ছে বাংলাদেশে প্রথমে 2001 সালে বিএনপি ক্ষমতা নেওয়ার পরই আমরা মিছিল শুনতে পাইছি এদেশে যে বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান। এরপরে বাংলা ভাইয়ের উত্থান এবং 2004 সালে এসে তারা হচ্ছে তাদের হিংস্রতা দেখাইতে সুযোগ পেয়েছে। সো অল্প সময়ের পরে কিন্তু এই ধরনের ইনিশিয়েটিভ আসবে, এবং যখন আসবে আপনি দেখেন শুধুমাত্র ইউএন এর ক্ষেত্রে না, কিন্তু আপনি দেখেন, আপনি যদি দেখেন বাংলাদেশ কিন্তু অলরেডি সাইলেন্ট ভিসা সাসপেনশনে আছে, আমাদের স্টুডেন্টের ভিসা দিচ্ছে না, বিভিন্ন স্টেক হোল্ডারে আনছে। এবং আপনি দেখবেন যে নিয়মিতই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, মার্কিন যুক্তরাজ্য বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, তারা কিন্তু তাদের এমবিসি বা তাদের নাগরিকদের ব্যাপারে বিভিন্ন ধরনের হচ্ছে সিকিউরিটি অ্যালার্ট দেয়, অর্থাৎ তারা জিনিসটা নিয়ে হচ্ছে কনসার্ন। সো যে জিনিসটা হবে যে আপনি যেটা বললেন যে ইউএন তখন একটা সার্টেন লেভেলে না, প্রকাশ্যই, কারণ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তো পরিষ্কারভাবে বলেছে সে সেনাবাহিনীকে থ্রেট দিয়েছিল যে এই ধরনের কোনো কাজ করা হলে শান্তিরক্ষা বাহিনী মিশন গোটায় নিয়ে আসবে। সো তারা প্রকাশ্যে ওই সময়ের জন্য একটা ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপের পক্ষে হয়ে কাজ করেছে। তাদের তো কোনো পর্যায়ে যে বাংলাদেশের পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, এদের দীর্ঘমেয়াদী বেনিফিট কি সেটা তো তাদের চিন্তা করা আসলে দরকার নাই আপা। এবং সবচেয়ে বড় ব্যাপার যে জিনিসটা হচ্ছে যে এটা আমি সব জায়গায় বলি, ধরেন আমরা বাণিজ্য চুক্তি নিয়ে অনেক কথা বলছি, আপনি এইটাতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষ দিতে পারবেন না। কেন পারবেন না বলি, প্রত্যেক দেশ তার বেটার ডিল নেওয়ার চেষ্টা করবে। আপনাকে তো দোষ দিতে হবে সেই ব্যক্তিরা যারা ক্ষুদ্র স্বার্থে, এই যে মিলিটারি, আপনি অ্যাজ এ হোল মিলিটারি দোষ দিয়ে লাভ আছে, মিলিটারি পলিসি লেভেলে যারা ছিল তারা তাদের ব্যক্তিগত ক্ষমতার স্বার্থে, ব্যক্তিগত লাভ ক্ষতির স্বার্থে আসলে হচ্ছে দেশের স্বার্থ অর্থাৎ তাদের কমিউনিটির বড় স্বার্থ হচ্ছে বিসর্জন দিয়েছে। সেম থিং গোস ফর পুলিশ। এখন যারা করছে এই পুলিশের দ্বারা অত্যাচার নির্যাতন কিন্তু পুলিশের একটা অংশও হচ্ছে, কারণ এখন পর্যন্ত একটা সংগঠিত গ্রুপ পুলিশের কেউ হচ্ছে তাদের এই বিচারের ব্যাপারে শক্ত বা স্ট্রংলি কোনো ধরনের হচ্ছে কথা বলে না, প্রোটেস্ট করে নাই। সো সবসময়ই
একটা লিমিটেড পোর্শন তাদের ব্যক্তিগত বেনিফিটের জন্য, এই যে ইউনূসের মতো ব্যক্তিগত বেনিফিটের জন্য দেশের স্বার্থ, জনগণের স্বার্থ আপনার হচ্ছে বিকায়েদে করে বলেই কিন্তু আজকে আমরা হচ্ছে একটা এরকম হচ্ছে কাইন্ড অফ করদ রাজ্যে পরিণত হয়েছে। আমাদের কোনো আপনার রাষ্ট্রীয় স্টেট ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে আর ফাংশন করতে পারছে না। সো আপাতত এখান থেকে আসলে বের হয়ে যাওয়ার সুযোগ নাই। ইউএন বলেন, আপনার হচ্ছে মানবাধিকার কমিশন বলেন, বা বিদেশি রাষ্ট্র যারাই এখানে যাদেরই হস্তক্ষেপ ছিল তারা জাস্ট হাত ধুয়ে চলে যাবে, এবং আমাদেরকে আসলে হচ্ছে এই একটা ধ্বংসপ্রাপ্ত দেশ নিয়ে হচ্ছে সাফার করতে হবে দেশের সাধারণ জনগণকে। অশেষ ধন্যবাদ আমিনুল হক পলাশ। নিশ্চয়ই আবারও যুক্ত হব কোনো না কোনো সময়ে, কারণ অবস্থা তো আসলে সঙ্গীন। আমরা সঙ্গীন যে অবস্থা বলি সেই অবস্থায় গিয়ে পৌঁছেছি। সুতরাং নিশ্চয়ই আরো অনেক বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। ধন্যবাদ।